প্রিয় ছাত্র বন্ধুরা, আজকে তোমাদের জন্য নবম শ্রেণীর ভূগোলের রণজিৎ গড়াং এর লেখা প্রাক মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ, যেটা প্রান্তিক প্রকাশনীর যে বইটা, সেই বই থেকে প্রথম অধ্যায় অর্থাৎ গ্রহরূপে পৃথিবী যে অধ্যায়টি রয়েছে, সেই অধ্যায় থেকে আজকে সমস্ত অনুশীলনীর যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেখে নেব, কি তার উত্তরগুলো হবে। তো প্রথমেই আমরা দেখে নেব যে সঠিক উত্তরটি নির্বাচন করো, অর্থাৎ অনুশীলনীর ১ নম্বর, যে ১ নম্বরের সঠিক উত্তর নির্বাচন করো যে টপিকটা রয়েছে, সেটার থেকে আমরা শর্ট কোয়েশ্চেনগুলো কি রয়েছে সেগুলো একটু দেখে নেব। প্রথম প্রশ্ন চলে যাচ্ছি। দেখো, অতি প্রাচীনকালে মানুষের ধারণা ছিল পৃথিবীর আকৃতি অপশন ঘ চ্যাপ্টা ও সমতল। ২ নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন দার্শনিক ধারণা করেছিলেন পৃথিবীর আকৃতি চ্যাপ্টা? উত্তর হবে হোমার। তৃতীয় প্রশ্ন, পৃথিবীকে চ্যাপ্টা ও সমতল ভেবে প্রথম কে পৃথিবীর মানচিত্র তৈরি করেছিলেন? তিনি হলেন অ্যানিক্সিমিন্ডার। ৪ নম্বর প্রশ্ন, চাঁদের ওপর পৃথিবীর ছায়া বাঁকা হয়, এই ধারণার প্রবক্তা হলেন অ্যারিস্টটল। ৫ নম্বর প্রশ্ন, কার্টোগ্রাফির নিয়মে প্রথম পৃথিবীর মানচিত্রের স্রষ্টা হলেন টলেমি। আমরা জানি অ্যানিক্সিমিন্ডার কিন্তু পৃথিবীর মানচিত্র অঙ্কন করেছিলেন, সেটা কিন্তু অক্ষাংশ দ্রাঘিমার নিয়ম মেনে করেননি। তাহলে কার্টোগ্রাফির নিয়মে কিন্তু অ্যানিক্সিমিন্ডার করেননি, করেছিলেন টলেমি। ৬ নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনজন পৃথিবী পরিক্রমণ করে ধারণা দিয়েছিলেন পৃথিবী গোলাকার? তিনি হলেন ম্যাগেলান। আমরা জানি তিনি জাহাজে করে পৃথিবী পরিভ্রমণে করেছিলেন। ৭ নম্বর প্রশ্ন, ম্যাগেলান কোন দেশ থেকে তার পৃথিবী পরিক্রমণের যাত্রা শুরু করেছিলেন? সেটি কিন্তু স্পেন। ৮ নম্বর প্রশ্ন, ফিলিপাইনে ম্যাগেলানের পর পৃথিবী পরিক্রমণের যাত্রা সম্পূর্ণ করেছিলেন তার বন্ধু এলকানো। ৯ নম্বর, বর্তমানে কুলীন গ্রহের সংখ্যা কিন্তু ৮টি। আর ১০ নম্বর প্রশ্ন, কুলীন ও বামন গ্রহ সংখ্যা নির্ণয়কারী সংস্থাটির নাম হচ্ছে IAU, ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন। ঠিক আছে, তাহলে আমরা MCQ প্রশ্নের উত্তরগুলো জেনে নিলাম। এবার আমরা দেখে নেব সঠিক উত্তরের পাশে শুদ্ধ এবং ভুল উত্তরের পাশে অশুদ্ধ লেখো, অর্থাৎ শুদ্ধ অশুদ্ধের প্রশ্নে। প্রথম প্রশ্ন, গ্রিক দার্শনিক ধারণা করেন পৃথিবী চ্যাপ্টা ও সমতল। এটি কিন্তু সঠিক, এজন্য রাইট দেওয়া রয়েছে এখানে দেখো। ২ নম্বর, আর্যভট্টের মত ছিল পৃথিবীর আকৃতি গোলাকার। এটাও কিন্তু শুদ্ধ। ৩ নম্বর প্রশ্ন, অ্যানিক্সিমিন্ডার কার্টোগ্রাফির নিয়ম মেনে প্রথম পৃথিবীর মানচিত্র তৈরি করেছিলেন। এটি কিন্তু অশুদ্ধ, এটা টলেমি করেছিলেন। ৪ নম্বর, মহাকাশ থেকে পৃথিবীকে চ্যাপ্টা দেখায়। এটা কিন্তু অশুদ্ধ, কারণ পৃথিবীর বাইরে থেকে পৃথিবীকে কিন্তু গলি দেখায়। ৫ নম্বর প্রশ্ন, চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর ছায়া চাঁদের ওপর সরল রেখায় পড়ে। এটি কিন্তু ভুল, বাঁকাভাবে পড়ে। সেটা ৫ নম্বরের উত্তরটা কিন্তু ভুল হবে, অশুদ্ধ হবে। ৬ নম্বর, বেডফোর্ড লেভেলের পরীক্ষাটি করেন ফ্রান্সিস ডেক। না, কখনোই নয়। বেডফোর্ড লেভেল পরীক্ষাটি করেছিলেন আলফ্রেড রাসেল ওয়ালেস। ৭ নম্বর, যত উপরে উঠা যায় দিগন্ত রেখার বিস্তৃতি ততই বাড়ে। এটি কিন্তু সঠিক, কারণ যতই আমরা উপর দিকে যাব ততই দিগন্ত রেখার বিস্তৃতি কিন্তু বাড়তে থাকে। ৮ নম্বর প্রশ্ন, অভ্যন্তরীণ গ্রহগুলির মধ্যে ক্ষেত্রফলে সবচেয়ে বড় বৃহস্পতি। ক্ষেত্রফলের দিক থেকে কিন্তু বৃহস্পতি বড় হলেও বৃহস্পতি কিন্তু অভ্যন্তরীণ গ্রহ নয়, বৃহস্পতি কিন্তু বহিস্থ গ্রহ, তাই এটি অশুদ্ধ। জিপিএস উপগ্রহগুলি প্রেরণ করে নাসা। একদম সঠিক, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের নাসাই কিন্তু জিপিএস উপগ্রহগুলি প্রেরণ করে। এরপর আমরা চলে যাব শূন্যস্থান পূরণে। দেখো এখানে কি রয়েছে। প্রথম শূন্যস্থান পূরণ, ভারতীয় জ্যোতির্বিদ বলেন পৃথিবীর আকৃতি গোলাকার। এটি হচ্ছে আর্যভট্ট। ২ নম্বর, পৃথিবী গোলাকার হওয়ায় সমুদ্র থেকে দূরে জাহাজ হারিয়ে যায় ধারণাটি দিয়েছিলেন অ্যারিস্টটল।
3 নম্বর, স্পেনের সানকুলার বন্দর থেকে ম্যাগেলান যাত্রা শুরু করেছিলেন। 4 নম্বর, বেডফোর্ড লেভেল পরীক্ষাটি করেছিলেন আলফ্রেড রাসেল ওয়ালেস। 5 নম্বর, বেডফোর্ড খালটি বর্তমানে ইংল্যান্ড দেশে রয়েছে। 6 নম্বর প্রশ্ন, ড্যাশ নক্ষত্রের সাহায্যে দক্ষিণ গোলার্ধ থেকে রাত্রে অক্ষাংশ নির্ণয় করা হয়। এটি হচ্ছে হ্যাডলির অক্টেন্ট নক্ষত্রকে দেখে। 7 নম্বর, পৃথিবীর নিরক্ষীয় ও মেরু ব্যাসের পার্থক্য কিন্তু 43 কিলোমিটার। 8 নম্বর, পৃথিবীর আবর্তনে সৃষ্ট বল হল কোরিওলিস বল। 9 নম্বর প্রশ্ন, জিওয়েড শব্দটি প্রথম ব্যবহার করেন জে.এফ. লিস্টিং। 10 নম্বর প্রশ্ন, প্রাচীনকালে মিশর দেশে দূরত্ব মাপার জন্য স্টেডিয়া এককটি ব্যবহার করা হতো। ঠিক আছে, এবার আমরা ডান বা কি রয়েছে মিলিয়ে নিই। প্রথমে রয়েছে দেখো অ্যানিক্সিমিন্ডার। অ্যানিক্সিমিন্ডার কিন্তু কার্টোগ্রাফির নিয়ম ছাড়া পৃথিবীর মানচিত্র অঙ্কন করেছিলেন বা নির্মাণ করেছিলেন। 2 নম্বর হচ্ছে আলফ্রেড রাসেল, তিনি কিন্তু বেডফোর্ড লেভেল পরীক্ষা করেছিলেন। নাসা কিন্তু জিপিএস হবে, কারণ আমরা একটু আগেই জেনেছি যে নাসা মার্কিন যুক্তরাষ্ট্রের নাসাই কিন্তু জিপিএস ব্যবস্থা জিপিএস উপগ্রহগুলো উৎক্ষেপণ করে। এরাটোস্থেনিস হবে পৃথিবীর পরিধি নির্ণয়, কারণ এরাটোস্থেনিসই পৃথিবীর প্রথম পরিধি নির্ণয় করেছিলেন। এরপর হচ্ছে ইসরো। ইসরো আর্যভট্ট। ইসরোর পাঠানো প্রথম মহাকাশ যান, তার নাম কিন্তু আর্যভট্ট। জে.এফ. লিস্টিং, একটু আগে জেনেছি আমরা জে.এফ. লিস্টিং। জে.এফ. লিস্টিং কিন্তু জিওয়েড শব্দটির সাথে জড়িত, কারণ জিওয়েড শব্দটি প্রথম তিনি ব্যবহার করেছিলেন। এরপর আমরা 1 নম্বরের যে প্রশ্ন, অর্থাৎ এক কথায় উত্তর, এটাতে চলে যাব। এখানে দেখো, পৃথিবী পরিক্রমণের সময় কোন দেশে ম্যাগেলানের মৃত্যু হয়েছিল? উত্তর হবে ফিলিপাইন। উত্তর গোলার্ধে কোন নক্ষত্রের সাহায্যে রাত্রে অক্ষাংশ নির্ণয় করা হয়? উত্তর কিন্তু হবে ধ্রুবতারা। পৃথিবী নিরক্ষীয় ও মেরু ব্যাসের তফাৎ হচ্ছে 43 কিলোমিটার। 4 নম্বর, পৃথিবীর আকৃতি, ক্ষেত্রফল ইত্যাদি বিষয়ক আলোচনায় শাস্ত্রটি জিওডেসি নামে পরিচিত। কোন গ্রহের উপগ্রহের সংখ্যা সর্বাধিক? কোন গ্রহের উপগ্রহের সংখ্যা সর্বাধিক? সেটি হচ্ছে বৃহস্পতি। মঙ্গল গ্রহের উপগ্রহের সংখ্যা কটি? 2টি। 7 নম্বর প্রশ্ন, কোন গ্রহটি পূর্বে কুলীন গ্রহ ছিল, এখন বামন গ্রহ? সেটি কিন্তু প্লুটো। 8 নম্বর প্রশ্ন, কোন গ্রহে জলচক্র দেখা যায়? সেটি হচ্ছে পৃথিবী। 9 নম্বর, জিপিএস উপগ্রহগুলি কটি কক্ষপথে স্থাপন করা হয়েছে? উত্তর কিন্তু 6টি হবে। 6টি উপগ্রহে 6টি কক্ষপথে স্থাপন করা হয়েছে। এবার আমরা দেখে নেব 2 নম্বরের প্রশ্নগুলো কি রয়েছে। এখানে যে 2 নম্বরের প্রশ্নগুলো রয়েছে, সেই 2 নম্বরের যে প্রশ্ন, সেই প্রশ্নগুলোর উত্তর এইখানে একে একে দিগন্ত রেখা, চন্দ্রগ্রহণে পৃথিবীর ছায়া চাঁদের উপর চক্রাকারে আবর্তন করে, বেডফোর্ড লেভেল পরীক্ষা, অভিগত গোলক বলতে কি বোঝো, কেন্দ্রাতিক বল কি, এগুলো একবারে তোমাদের আমি লিখে দেখাচ্ছি। সেগুলো একটা একটা করে আমি বলে দিচ্ছি, তোমরা এগুলো একটু লিখে নিও। ঠিক আছে? দেখো, প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে দিগন্ত রেখা কাকে বলে? বিশাল ফাঁকা মাঠে বা সমুদ্রের ধারে দাঁড়িয়ে দূরে তাকালে মনে হয় আকাশ, ভূমি বা জলরাশি যেন দূরে এক জায়গায় বৃত্তাকারে মিলিত হয়েছে। ওই বৃত্তাকার রেখাকে দিগন্ত রেখা বলা হয়। যত উঁচু থেকে দেখা যায় বৃত্তাকার দিগন্ত রেখার পরিধি তত বৃদ্ধি পায়। পৃথিবী গোলাকার আকৃতির জন্য দিগন্ত রেখা দেখা যায়, আবার পৃথিবী গোলাকার বলেই দিগন্ত রেখাকে বৃত্তচাপের মতো দেখতে লাগে। প্রশ্ন হচ্ছে, চন্দ্রগ্রহণে পৃথিবীর ছায়া চাঁদের উপর চক্রাকারে হয় কেন? উত্তর কি লিখব? পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে বলেই চন্দ্রগ্রহণ হয়। পৃথিবী থেকে চাঁদকে আমরা গোল দেখি, চন্দ্রগ্রহণের সময় ছায়াটা বাঁকা হয়। গোলাকার পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে বলেই আমরা এরকম দেখি। অ্যারিস্টটল প্রথম এই ধারণাটি ব্যক্ত করেছিলেন। 3 নম্বর প্রশ্ন, বেডফোর্ড লেভেল পরীক্ষা কি? দেখো উত্তর, আলফ্রেড রাসেল ওয়ালেস নামে এক বিজ্ঞানী 1870 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের বেডফোর্ড নামক খালে পৃথিবীর গোলাকার আকৃতির পক্ষে একটি সমীক্ষা করেন। তিনি খালের স্থির জলের ওপর 3টি সমান দৈর্ঘ্যের খুঁটি 1 কিমি দূরত্বের ব্যবধানে ভেলার সাহায্যে ভাসিয়ে দেন। এরপর দূর থেকে দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে তিনি পর্যবেক্ষণ করে দেখেন 3টি খুঁটির মধ্যে মাঝখানের খুঁটিটি কিছুটা উঁচুতে ভেসে রয়েছে। পৃথিবীর আকৃতি গোল বলেই এটি সম্ভব হয়েছে। যদি পৃথিবীর আকৃতি সমতল হতো তাহলে কিন্তু এটা সমান দেখাতো। প্রশ্ন, ধ্রুবতারার গুরুত্ব কি?
দেখো, উত্তর গোলার্ধে ধ্রুবতারাকে আমরা নিরক্ষরেখায় 0 ডিগ্রি কোণে দেখি। নিরক্ষরেখা থেকে যত উপরে যাওয়া যায় ততই ধ্রুবতারা উঁচুতে উঠতে উঠতে উত্তর মেরুতে দেখি একেবারে মাথার উপর 90 ডিগ্রিতে রয়েছে। এর থেকে এটা বলা যায় উত্তর গোলার্ধের যে কোনো অক্ষাংশ থেকে ধ্রুবতারাকে আমরা যে কোণে দেখি সেই স্থানের অক্ষাংশ ততটাই, এবং সর্বোপরি ধ্রুবতারাকে দেখেই কিন্তু উত্তর গোলার্ধ নির্ণয় করা হয়। 5 নম্বর প্রশ্ন, অভিগত গোলক বলতে কী বোঝো? পৃথিবীর আকৃতি পুরোপুরি গোল নয়, প্রায় গোলাকার, অর্থাৎ পৃথিবীর উত্তর দক্ষিণ দিক কিছুটা চাপা এবং পূর্ব পশ্চিম দিক কিছুটা স্ফীত। পৃথিবীর এই আকৃতিকেই বলা হয় অভিগত গোলক। পৃথিবীর পশ্চিম থেকে পূর্বে ঘুরে চলেছে বলেই পৃথিবীর এই অভিগত গোলক রূপ হয়েছে। 6 নম্বর প্রশ্ন, কেন্দ্রাতিক বল কি? আমরা জানি পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। ঘূর্ণনের ফলে যে বল সৃষ্টি হয় তাকে কোরিওলিস বল বলা হয়। আর এই কোরিওলিস বলের অর্থ হলো পৃথিবীর কেন্দ্র বহির্মুখী বল, আর এটাকেই কেন্দ্রাতিক বল বলা হয়। প্রশ্ন, নিরক্ষরেখা থেকে মেরুর দিকে অভিকর্ষজ বল বাড়ে কেন? আমরা জানি পৃথিবীর কোনো স্থান কেন্দ্র থেকে যতটা কাছে অবস্থান করে সেই স্থানের অভিকর্ষজ বল তত বেশি, আর যে অংশ দূরে থাকে তার অভিকর্ষজ বল তত কম হয়। নিরক্ষীয় অঞ্চল পৃথিবীর কেন্দ্র থেকে যে দূরত্ব অবস্থান করে তার থেকে কিছুটা কাছে অবস্থান করে মেরু অঞ্চল, তাই মেরু অঞ্চলের অভিকর্ষজ বল কিন্তু বেশি হয়। 8 নম্বর প্রশ্ন, জিওডেসি কি? গণিতের যে শাখায় পৃথিবীর আকৃতি সংক্রান্ত আলোচনা করা হয় তাকে ভূমিতিবিদ্যা বা ভূ আকৃতিবিদ্যা বা জিওডেসি বলা হয়। প্রশ্ন, জিপিএস কি? জিপিএস কথাটির সম্পূর্ণ অর্থ হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম। এটি কৃত্রিম উপগ্রহ নিয়ন্ত্রিত বিশ্বব্যাপী অবস্থান নির্ণায়ক একটি বিশেষ রেডিও মাধ্যম, যার দ্বারা পৃথিবী পৃষ্ঠের ওপর কোনো স্থানের অক্ষাংশ ও দ্রাঘিমা নির্ণয়ের মাধ্যমে সঠিক অবস্থান নির্ণয় করা যায়। এরপর এরপর আমরা চলে যাব সংক্ষেপে উত্তর করো 3 নম্বরের যে প্রশ্নগুলো। সেখানে কিন্তু দেখো, পৃথিবীর আকৃতি গোলাকার হয়েছে কেন? চলো তাহলে উত্তরটা দেখে নিই। পৃথিবী গোলাকার হওয়ার মূল কারণ মাধ্যাকর্ষণ শক্তি। নিউটনের সূত্র অনুযায়ী মহাবিশ্বের যে কোনো বস্তু অপর বস্তুকে আকর্ষণ করে। মহাবিশ্বের সৃষ্টির শুরুতে যেসব বস্তুকণা কাছাকাছি অবস্থান করেছিল সেগুলো পরস্পরকে আকর্ষণ করে এবং একত্রিত হয়ে গোলাকার আকৃতি ধারণ করে। 2 নম্বর প্রশ্ন, ম্যাগেলানের পৃথিবী পরিক্রমণের সংক্ষিপ্ত ইতিবৃত্ত লেখো। এর জন্য আমরা 3 নম্বর পাতায় চলে যাব। 3 নম্বর পাতায় দেখো, এখানে পরিষ্কার একটা পরিসংখ্যান দেওয়া আছে, পরিষ্কার একটা তথ্য দেওয়া আছে। ম্যাগেলানের সমুদ্রযাত্রার সংক্ষিপ্ত ইতিহাস। ফার্দিনান্ড ম্যাগেলান ভিক্টোরিয়া সমেত 5টি জাহাজ ও 270 জন সঙ্গী নিয়ে স্পেনের সান লুকার বন্দর থেকে 20 সেপ্টেম্বর 1519 সালে যাত্রা শুরু করেছিলেন। আটলান্টিক অতিক্রম করে তিনি 1 ডিসেম্বরে ব্রাজিল পৌঁছান। দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূল ধরে তিনি ম্যাগেলান প্রণালী অতিক্রম করেন 1520 সালের অক্টোবরে। এরপর প্রশান্ত মহাসাগর অতিক্রম করে 1521 সালে এপ্রিলে পৌঁছান ফিলিপাইনে। 1521 সালের 27 এপ্রিল ফিলিপাইনের ম্যাকটানে ম্যাগেলানের মৃত্যু হয়। এরপর পুরো অভিযানটি ভারত মহাসাগর হয়ে সম্পূর্ণ করেন তার সঙ্গী এলকানো। মাত্র 18 জন সঙ্গী নিয়ে এলকানো 1522 সালের 6 সেপ্টেম্বর স্পেনে পুনরায় ফিরে আসেন। তাহলে এই উত্তরটা তোমরা লিখে দেবে। এরপর আবারও আমরা চলে যাব প্রশ্নে, যেখানে 3 নম্বর প্রশ্ন, যত উপরে ওঠা যায় দিগন্ত রেখার বিস্তৃতি তত বাড়ে কেন? এটা আমরা 3 নম্বর পাতায় পেয়ে যাব। 3 নম্বর পাতায় দেখো, আমরা দিগন্ত রেখা কাকে বলে সেটা আগে দেখে নিই। কোনো বড় মাঠে দাঁড়ালে দূরে মনে হয় আকাশ যেন মাটিতে মিশে গেছে। তোমরাও খেয়াল করবে যে দূরে যদি আমরা তাকাই, তোমরা দেখতে পাবে গাছপালা বা বাড়িঘরের পেছনে আকাশটা যেন মাটিতে মিশে গেছে বলে মনে হয়। ঠিক আছে? তাহলে এটা পৃথিবীর গোলীয় আকৃতির প্রমাণের একটি প্রমাণ বলা যেতে পারে। এখানে দেখো, সমুদ্র তীরে দাঁড়ালেও দূরে মনে হয় কিন্তু জল আকাশকে ছুঁয়ে আছে। অর্থাৎ পৃথিবী গোলাকার বলেই কিন্তু এটি হয়েছে। তোমরা যদি সমুদ্রের ধারে গিয়ে দেখো এবং সেটা বুঝতে পারবে, এবং তোমরা যদি কোনো উঁচু বিল্ডিংয়ের উপরে ওঠো তাহলে দেখবে আকাশটা কত বড় মনে হয়। এটাই কিন্তু তার উত্তর হবে। আচ্ছা, এরপর দেখো, বেডফোর্ড লেভেল পরীক্ষার সংক্ষিপ্ত বিবরণ দাও। 3 নম্বর পাতায় আবারও চলে যাব। 3 নম্বর পাতায় 3 নম্বর পাতায় দেখো বেডফোর্ড লেভেল পরীক্ষাটি রয়েছে। এখানে দেখো, 1870 সালে আলফ্রেড রাসেল ওয়ালেস নামে জনৈক বিজ্ঞানী ইংল্যান্ডের বেডফোর্ড খালের উপর
একই দৈর্ঘ্যের ৩টি লাঠি একই সরল রেখায় ১ কিলোমিটার অন্তর স্থির জলে দণ্ডায়মান অবস্থায় ভাসিয়ে রাখেন। এবার দূরবীনের সাহায্যে দেখলেন মাঝের লাঠিটি বাকি দুটির তুলনায় সামান্য উঁচু হয়ে আছে। পৃথিবী গোলাকার বলেই এরূপ হয়েছে। এই পরীক্ষা বেডফোর্ড লেভেল পরীক্ষা নামে পরিচিত। তাহলে এটুকু তোমরা লিখে দিলেও কিন্তু এটার উত্তর হয়ে যাবে। এরপর ৫ নম্বর প্রশ্ন দেখো, পৃথিবীর আকৃতি অভিগত গোলক কেন? ৪ নম্বর পাতায় আমাদের চলে যেতে হবে। ৪ নম্বর পাতায় দেখে নেব কি রয়েছে। দেখো, বিজ্ঞানীরা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে দেখেছেন পৃথিবীর মেরু ব্যাস অপেক্ষা নিরক্ষীয় ব্যাস ৪৩ কিলোমিটার দীর্ঘতর। এক্ষেত্রে তোমরা এই পরিসংখ্যানটা তুলে ধরতেই পারো। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস হচ্ছে ১২,৭৫৭ কিলোমিটার, আর মেরু ব্যাস হচ্ছে ১২,৭১৪ কিলোমিটার। তাদের পার্থক্য কিন্তু ৪৩ কিলোমিটার। আবার দেখো, মেরু পরিধি অপেক্ষা নিরক্ষীয় পরিধি ৫১ কিলোমিটার বেশি। এক্ষেত্রে দেখো, পৃথিবীর নিরক্ষীয় পরিধি ৪০,০৭৫ কিলোমিটার এবং পৃথিবীর মেরু পরিধি ৪০,০২৪ কিলোমিটার। তাই ডিফারেন্সটা আসছে কত? ৫১ কিলোমিটার। সুতরাং এই যে ৫১ কিলোমিটার বেশি দীর্ঘ। এইভাবে পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল স্ফীত এবং মেরু অঞ্চল সামান্য চাপা। এরপরের প্রশ্ন, মেরু অঞ্চল অপেক্ষা নিরক্ষীয় প্রদেশ স্ফীত কেন? আবারও আমাদের ৪ নম্বর পাতায় চলে যেতে হবে। এখানে যেটা লেখা যাবে সেটা হচ্ছে, জন্মের পর থেকে পৃথিবী মেরুরেখা অক্ষের ওপর প্রবল বেগে ঘুরে চলেছে। মাঝ বরাবর পৃথিবীর আবর্তন বেগ বেশি হওয়ায় এখানে কেন্দ্রাতিক বল বেশি। এই বল বস্তুকণাসমূহকে বাইরের দিকে অপসারিত করে। পৃথিবী যখন তরল বা নরম ছিল তখন কেন্দ্রাতিক বলের কারণেই পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল হয়েছে স্ফীত এবং মেরু প্রদেশ হয়েছে চাপা। এইটা কিন্তু উত্তর এখানে লেখা যাবে। এবার দেখো ৭ নম্বর প্রশ্ন, কুলীন গ্রহ ও কুলীন ও বামন গ্রহের পার্থক্য লেখো। এখানে কিন্তু আমরা চলে যাব ৬ নম্বর পাতায়। ৬ নম্বর পাতায় দেখো একটা পার্থক্য রয়েছে যে, প্রধান গ্রহ বা কুলীন গ্রহ এবং বামন গ্রহ। এই পার্থক্যটা কিন্তু তোমরা এই ৩টা পার্থক্য লিখলেই হয়ে যাবে। প্রথমত আয়তন হচ্ছে, আয়তনে কুলীন গ্রহ হচ্ছে বড়, বামন গ্রহ ছোট। বৈশিষ্ট্য হচ্ছে কক্ষপথের নিকটস্থ অঞ্চল থেকে অন্য মহাজাগতিক বস্তুকে সরিয়ে ফেলতে পারে, আর কক্ষপথের নিকটস্থ অঞ্চল থেকে অন্য মহাজাগতিক বস্তুকে সরিয়ে ফেলতে পারে না। সংখ্যা হচ্ছে, সৌরমণ্ডলে এর সংখ্যা ৮টি, আর সৌরমণ্ডলে এর সংখ্যা আপাতত ৫টি। এখানে কিন্তু তোমরা উদাহরণ হিসেবে এই ৮টি গ্রহের নাম তোমরা লিখে দিতে পারো এবং সৌরমণ্ডলের যে বামন গ্রহগুলো এখানে কিন্তু তোমরা ৫টি নাম লিখেই দিতে পারো। ঠিক আছে? এবার চলে যাব ৮ নম্বর প্রশ্ন দেখো, বামন গ্রহের বৈশিষ্ট্য ও উদাহরণ লেখো। আবার আমরা ৬ নম্বর পাতায় চলে যাব। এখানে দেখো রয়েছে যে, IAU এর মতে যে সকল জ্যোতিষ্ক সূর্যের চারপাশে পরিক্রমণ করে অথচ উপগ্রহ নয়, জ্যোতিষ্কটি পর্যাপ্ত ভরযুক্ত, যা উৎস্থিতিক ভারসাম্য বজায় রাখা বা আকৃতি প্রায় গোলাকার হওয়ার পক্ষে যথেষ্ট, কিন্তু জ্যোতিষ্কটি নিজ কক্ষপথের নিকটস্থ অঞ্চল থেকে অন্য সকল মহাজাগতিক বস্তুকে সরিয়ে ফেলতে পারে না। ঠিক আছে? এটা লিখলেই এখানে হয়ে যাবে। আর সাথে উদাহরণ হিসেবে প্লুটো, এরিস, সেরেস, হাউমিয়া, মাকিমাকি এরা হচ্ছে বামন গ্রহের উদাহরণ। এটা লিখে দিতে হবে। এরপর আমরা চলে যাব রচনাধর্মী প্রশ্নে, ৫ এর প্রশ্নে চলে যাব। ৫ এর প্রশ্নে দেখো, প্রথমেই রয়েছে চিত্রসহ পৃথিবীর গোলীয় আকৃতির ধারণা সাপেক্ষে ৩টি প্রমাণ দাও। এটাও ২ নম্বর পাতায় আমরা চলে যাব। ২ নম্বর পাতায় দেখে নেব গোলীয় আকৃতির প্রমাণের ক্ষেত্রে আমরা এখানে প্রথম যে প্রমাণ, সেই প্রমাণটা কিন্তু মহাকাশ, এই ২ নম্বর পয়েন্টটা যেহেতু চিত্রসহ বলেছে, যেটাতে চিত্র দেওয়া আছে সেইটা তোমরা টার্গেট করবে। কারণ চিত্র যেহেতু দেওয়া আছে তাহলে তোমরা চিত্রটা আঁকতে পারবে। দেখো এখানে নাবিকদের পৃথিবী পরিক্রমণ। এক্ষেত্রে ম্যাগেলানের যে পৃথিবী পরিভ্রমণের যে গল্পটা আমরা একটু আগে জানলাম, সেই মতনই তোমরা এখানে এই পয়েন্টটাকে লিখবে যে, কোনো স্থান থেকে ক্রমাগত পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণে দিক পরিবর্তন না করে যেদিকে যাওয়া যাক না কেন, যাত্রাস্থলেই আবার ফিরে আসতে হবে। তুমি একটি প্লেন চালিয়ে যেদিকে যাও তোমাকে সেই স্থানেই আবার ফিরে আসতে হবে। পৃথিবী গোল বলেই এটি সম্ভব। ১৫১৯ সালে পর্তুগিজ নাবিক ফার্দিনান্দ ম্যাজেলান এবং ১৫৭৭ সালে ইংরেজ নাবিক ফ্রান্সিস ড্রেক ক্রমাগত জাহাজ চালিয়ে তারা স্বস্থানেই ফিরে এসেছিলেন। এভাবে নাবিকদের পৃথিবী পরিক্রমণ যে পয়েন্টটা রয়েছে সেই পয়েন্টটা কিন্তু তোমরা এখানে লিখবে। দ্বিতীয়ত যেটা লিখবে সেটা হচ্ছে, সর্বত্র একই সময় সূর্যোদয় সূর্যাস্ত হয় না। এখানে এই ছবিটা তোমরা আঁকবে।
পৃথিবী সমতল হলে পৃথিবীর সর্বত্র একসময় সূর্যোদয় সূর্যাস্ত হতো, কিন্তু পৃথিবী গোলাকার এবং পশ্চিম থেকে পূর্বে আবর্তন করছে বলেই পূর্ব দিকের স্থানসমূহের আগে সূর্যোদয় এবং সূর্যাস্ত এবং পশ্চিমের স্থানসমূহের পরে সূর্যোদয় এবং সূর্যাস্ত হয়। পৃথিবীর গোলাকার বলেই আমাদের দেশে গুজরাট অপেক্ষা অরুণাচল প্রদেশে আগে সূর্যোদয় ও সূর্যাস্ত হয়। তাহলে এই পয়েন্টটা লিখবে এবং তার সাথে আরেকটা পয়েন্ট যেটা সেটা হচ্ছে বেডফোর্ড লেভেল পরীক্ষা। এই বেডফোর্ড লেভেল পরীক্ষার যেটা আমরা এর আগেও আলোচনা করেছি যে কি রয়েছে এখানে, এইটা কিন্তু তোমরা লিখে দিতে পারবে এবং এই ছবিটা আঁকবে। ঠিক আছে? এরপর দেখো পৃথিবীর অভিগত গোলীয় আকৃতির ধারণা সপক্ষে প্রমাণগুলি লেখো। এক্ষেত্রে তোমরা আবারও ৪ নম্বর পেজে যাবে। ৪ নম্বর পেজে কিন্তু সেটার উত্তরটা তোমরা পেয়ে যাবে। ৪ নম্বর পেজে দেখো এখানে অভিগত গোলীয় আকৃতির যে প্রমাণগুলো রয়েছে, সেখানে পৃথিবী নিরক্ষীয় ব্যাস এবং মেরু ব্যাসের দৈর্ঘ্যের যে পরিধি সমান নয়, সেটা একটা পয়েন্ট তোমরা লিখবে। ২ নম্বর পয়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল অপেক্ষা মেরু অঞ্চলের ওজন বেশি। এই পয়েন্টটা একটু আলোচনা করে নিই। দেখো তোমরা এখানে এটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল এবং এটা হচ্ছে মেরু অঞ্চল। এখানে দেখো যে কথাটা লেখা আছে, ভূপৃষ্ঠের যে অংশ পৃথিবীর কেন্দ্রের যত কাছে সেখানে অভিকর্ষজ বল তত বেশি। নিরক্ষীয় অঞ্চল স্ফীত বলেই এটি পৃথিবীর কেন্দ্র থেকে দূরে রয়েছে, ফলে বস্তুর ওজন কম হয়। আবার মেরু অঞ্চল চাপা বলে এটি পৃথিবীর কেন্দ্রের কাছে আসে, তাই অভিকর্ষজ বল যত বেশি ফলে বস্তুর ওজন তত বেশি হবে। অভিকর্ষজ বল মেরুতে বেশি বলেই নিরক্ষীয় অঞ্চল অপেক্ষা মেরুতে বায়ুমণ্ডলীয় চাপও বেশি। এক্ষেত্রে যেটা বলব সেটা হচ্ছে বস্তুর ওজন যদি এখানে মাপা যায় এবং এখানে মাপা যায় তাহলে কিন্তু এখানের ওজন কি হবে? কম হবে, এখানের ওজন বেশি হবে। কারণ এই অঞ্চলটি নিরক্ষীয় অঞ্চল থেকে অর্থাৎ কেন্দ্র থেকে কিন্তু কাছে রয়েছে। বোঝা গেল? এরপরে ৩ নম্বরে দোলক ঘড়ির নিরক্ষীয় অঞ্চলে ধীরে এবং মেরু অঞ্চলে দ্রুত চলে। ১৬৭১ সালে ফরাসি বিজ্ঞানী যা রিচার লক্ষ্য করেন তার দোলক ঘড়িটি দক্ষিণ আমেরিকার কেইন দ্বীপে ৫ ডিগ্রি উত্তর প্রায় ২.৫ মিনিট ধীরে চলছে। অথচ এই ঘড়িটি প্যারিসে ঠিক সময় দিত। কেন এরূপ ঘটত? তার উত্তর তিনি পান ১৬৮৬ সালে যখন নিউটন তার মহাকর্ষ সূত্রটি আবিষ্কার করেন। নিউটনের সূত্র অনুযায়ী পৃথিবীর যে বস্তু কেন্দ্রের যত কাছে সেখানে পৃথিবীর আকর্ষণ তত বেশি হয়। তাই এই নিয়ম অনুযায়ী দোলক ঘড়ি কেইন দ্বীপে ধীরে এবং প্যারিসে কিন্তু ঠিক সময়ে চলে। একই রকমভাবে এই ছবিটা দিয়ে যদি আমরা বুঝতে চাই যে এটা হচ্ছে কেইন দ্বীপ আর এটা হচ্ছে প্যারিস শহর। যদি এখানের হিসাব করা যায় তাহলে প্যারিস শহরটা কিন্তু কেন্দ্র থেকে কাছে রয়েছে এবং কেইন দ্বীপটা কিন্তু দূরে রয়েছে। তাহলে এর থেকে বোঝা যায় কি, যেহেতু আকর্ষণ বল এখানে বেশি, এখানে তুলনামূলক কম, তাই এখানে ঘড়িটির দোলক ঠিকমতো দিচ্ছিল আর এখানে ২.৫ মিনিট স্লো যাচ্ছিল। ৪ নম্বর পয়েন্ট হচ্ছে নক্ষত্রের উন্নতি কোণের তারতম্য। ধরো তুমি নিরক্ষরেখায় দাঁড়িয়ে আছো একটি কৌণিক যন্ত্র হাতে নিয়ে। কোনো দ্রাঘিমা বরাবর উত্তরে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার পর ১১০ কিলোমিটার যদি যাওয়া যায়, তাহলে দেখা যাবে ধ্রুবতারার উন্নতি কোণ কিন্তু ১ ডিগ্রি কোণ করবে। এই নিয়ম মেনে যদি আমরা ১১০ কিলোমিটার উত্তরে যাই, আরও উত্তরে যাই অর্থাৎ ২১০ কিলোমিটার দূরে চলে যাই, তাহলে কিন্তু উন্নতি কোণ ২ ডিগ্রি হবে না, সামান্য কম হবে। তাহলে ২ ডিগ্রি মান পেলে ঠিকই, কিন্তু আরও একটু উত্তরে গিয়ে সামান্য বেশি দূরত্ব অতিক্রম করার পর পৃথিবী অভিগত গোলক বলেই পৃথিবীর মেরুর দিকে যত যাওয়া যাবে ধ্রুবতারার উন্নতিকোণে সামান্য বেশি দূরত্ব অতিক্রম করতে হবে। এই পয়েন্টটাও কিন্তু তোমরা লিখবে। এখানে যেহেতু তোমাদের যেভাবে কথাগুলো লেখা আছে সেটা কিন্তু আমরা করে তোমরা উত্তরটা করে দেবে। ঠিক আছে? তাহলে এবার চলে যাব হচ্ছে পৃথিবী কেন মানুষের আবাসস্থল রূপে পরিগণিত হয়েছে। ৭ নম্বর পাতায় আমরা চলে যাব। ৭ নম্বর পাতায় কি রয়েছে দেখে নিই। এখানে দেখো যে পয়েন্টগুলো রয়েছে যে আবাসস্থলরূপী পৃথিবী, সূর্য থেকে দূরত্ব এবং কাম্য উষ্ণতা। সূর্য থেকে আমরা নির্দিষ্ট একটা দূরত্বে আছি জন্যই আমাদের উষ্ণতাটা কিন্তু ঠিকঠাক রয়েছে। দ্বিতীয়ত আপেক্ষিক গুরুত্বের দিক থেকে শনির আপেক্ষিক গুরুত্ব খুব কম, পৃথিবীর আপেক্ষিক গুরুত্ব ঠিকঠাক আছে জন্য আমরা এখানে বসবাস করতে পারছি। বায়ুমণ্ডল, এখানে বায়ুমণ্ডলে সমস্ত ধরনের গ্যাস রয়েছে, আবহাওয়া জলবায়ুর ঘটনাসমূহ এখানে ঘটছে।
বায়ুমণ্ডলের উপস্থিতির কারণে জলচক্র চলছে, তাই এখানে কিন্তু আমরা বসবাস করতে পারি। এরপর জল, পৃথিবীতেই একমাত্র জলের সন্ধান রয়েছে, তাই জলগ্রহ নীলগ্রহ বলা হয় পৃথিবীকে। এই প্রশ্নের এই পয়েন্টটাও কিন্তু তোমরা লিখবে। তার সাথে জীবমণ্ডল, এই পৃথিবীতেই একমাত্র জীবমণ্ডল রয়েছে। শিলামণ্ডল, বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল সহ জীবমণ্ডল কিন্তু এখানে রয়েছে। আর বিভিন্ন মণ্ডলের আন্তঃসম্পর্ক, যে জীবমণ্ডলে যে মণ্ডলগুলো রয়েছে যেমন শিলামণ্ডল, বায়ুমণ্ডল এবং বাড়িমণ্ডল, তাদের যে আন্তঃসম্পর্ক সেটাও ঠিক রয়েছে, তাই এখানে আমরা সুন্দরভাবে বসবাস করতে পারি। এরপরে লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে জিপিএস এর ব্যবহারগুলি লেখো। ৯ নম্বর পাতায় আমরা চলে যাব। এখানে দেখো জিপিএস এর ব্যবহার। জিপিএস বিষয়টাকে একটু আলোচনা না করলে হয় না, যে জিপিএস হচ্ছে ২৪টি উপগ্রহ এভাবে ছড়িয়ে ছিটিয়ে আমাদের চারপাশে কিন্তু রয়েছে, এবং প্রত্যেকটা ৬টা কক্ষপথে এগুলো ঘুরে চলেছে। প্রত্যেক স্থান দুবার করে কিন্তু রাউন্ড দিচ্ছে এই উপগ্রহগুলো। এর ব্যবহার কি আমরা এবার দেখে নেব। আমরা প্রত্যেকেই জানি যে আমাদের প্রত্যেকের বড় মোবাইল অর্থাৎ অ্যান্ড্রয়েড সেট বা অ্যাপেলের সেট যেটাই হোক না কেন, জিপিএস কিন্তু থাকে, এবং এই জিপিএস দিয়ে আমরা কি কাজ করতে পারি কিছুটা আমরা জানি। এখান থেকে বাকিটা জেনে নাও। প্রথমত যান চলাচল। বিমানে এই যন্ত্র রাখা থাকে যা বিমান চলাচলে সাহায্য করে। জাহাজ, স্টিমার এমনকি নৌকাতেও এই যন্ত্র রাখা হয় যা দিয়ে নাবিক সঠিক অবস্থান জেনে নিতে পারে। মোটর গাড়ি, মোটরসাইকেল এই যন্ত্র রাখা থাকে। এই যন্ত্র দিয়ে অপরিচিত গন্তব্যস্থল, রাস্তার দূরত্ব, রাস্তার কোনো বাধা, বিপদ আছে কিনা জানা যায়। ট্রেনে এই যন্ত্র রাখা থাকে যে কোনো মানুষ যে কোনো স্থান থেকে ট্রেনটির গতিবিধি জেনে নিতে পারে। এতে জানা যায় ট্রেনটি ঠিক সময় চলছে কিনা। দ্বিতীয়ত জরিপ কার্য বা মানচিত্র। মাপঝোঁক অর্থাৎ জমির মাপঝোঁক করা এবং মানচিত্র অঙ্কন করতেও কিন্তু আমাদের জিপিএস কাজে লাগে। এবং উদ্ধার কার্য যেটা বলেছে, এই প্রযুক্তির সাহায্যে দুর্ঘটনাস্থলে অবস্থান সহজেই চিহ্নিত করা যায়, ফলে দ্রুত উদ্ধার কার্য শুরু করা যায়। উন্নয়নের কথা বলেছে, জিআইএস জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেমকে জিপিএস এর সাথে যুক্ত করে উন্নয়নের গতি আনা সম্ভব হয়েছে। ৫ নম্বর অপরাধ দমন। এই পদ্ধতির সাহায্যে মোবাইল ফোনের অবস্থানের মাধ্যমে অপরাধীদের চিহ্নিতকরণ এবং ধরা সম্ভব হয়। সবশেষে প্রতিরক্ষা। মিলিটারিদের কাছে এখন এটি অতি প্রয়োজনীয় প্রযুক্তি। যে কোনো ধরনের যুদ্ধক্ষেত্রে মিসাইল, কোনো অন্য বিপক্ষ কোনো দেশ যখন মিসাইল কোনো একটা অ্যাঙ্গেল থেকে ছাড়ছে, এখানে জিপিএস সিস্টেমের মাধ্যমে সেটা ধ্বংস করার জন্য কিন্তু জিপিএস সিস্টেম কাজে লাগে। এবং আরেকটা জিনিস এখানে যেটা নেই, যে সমুদ্রের কোথায় মাছ রয়েছে, আম ভূ অভ্যন্তরে কোথায় খনি রয়েছে, অর্থাৎ কয়লা কোথায় পাওয়া যাচ্ছে বা সোনা কোথায় পাওয়া যাচ্ছে, সেটাও কিন্তু জিপিএস মোটামুটি বলে দেয়। তাহলে এই হচ্ছে এটার উত্তর। তাহলে আশা করি উত্তরগুলো তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা পরের ভিডিওতে আমরা পৃথিবীর গতিসমূহের যে অনুশীলনী রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। ভালো থেকো সবাই। ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটির সঙ্গে থেকো।